বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, এমন তরুণ অভিজ্ঞদের মুখেই শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব শরীয়তপুর জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2 ও 3 সংসদীয় আসন নিয়ে জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রার্থী যারা আছে তাদের নির্বাচনী ভাবনা। আমরা শুরুতেই আগে সেখানকার যারা রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী আছে তাদের কথা শুনে আসবো। আমরা দেশ আমাদের সকলের, আমরা সবাই একত্রে পরিবার, আমরা সবাই কাঁধে কাঁধে মিলে কাজ করব এবং আমাদের এখানে যে সমস্যাগুলি আছে, বিশেষ করে অবকাঠামোর এবং শিক্ষার এবং চিকিৎসার, বিশেষ করে এখানকার যে শিল্পায়নের খুবই দরকার, শিল্পায়নের এবং বিশেষ করে নদী ভাঙ্গনের, সেটা নিয়ে আমরা এক লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। এবং যোগাযোগ ব্যবস্থা তো সবচেয়ে বড় একটা সমস্যা এবং সেগুলো আমরা সবাই মিলে কাজ করবো ইনশাল্লাহ। আমরা শরীয়তপুর একা শুনে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্মের যারা জেনজি বলেন বা তরুণ প্রজন্মের বলেন, তারা আমাদেরকে তরুণ নেতৃত্ব যারা তাদেরকে খুব পছন্দ করছে এবং তারা বলছে যে আমরা আপনাদেরকে সাধারণ গ্রহণ করে নিচ্ছি, আপনাদেরকে আমরা ভোট দিতে চাই। যে কোনো ক্ষেত্রে এনসিপি মাঠে ছিল, যে কোনো ক্ষেত্রে, কিন্তু রাস্তাঘাট, তারপর বলেন মাদক সন্ত্রাস বিষয় এবং আমাদের যে নদী ভাঙ্গন কবলিত এলাকার যে কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে এনসিপি মাঠে ছিল এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এনসিপি মাঠে ছিল। এজন্য এখানে অন্যান্য যে কোনো আসনের তুলনায় মনে করি শরীয়তপুর একে এনসিপি একটা ভালো রেজাল্ট বের করতে পারবে। আল্লাহর রহমতে আমাদের দেশের মানুষের ভোটের মাধ্যমে আমি বিজয় হই। আমাদের পূর্ব পরিকল্পনা আছে আমরা কি কি কাজগুলি করব। আমার এলাকায় বেকার সংখ্যা অনেক বেশি। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দেশি টাকায় অথবা বিদেশি টাকায়। আমাদের এলাকার নদী ভাঙ্গন রোধ করা, তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা এবং কোনোভাবেই যেন বালু উত্তোলনের ক্ষেত্রে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয় সেটার দিকে সুবিশেষ নজর রাখা। মাদক নিয়ন্ত্রণে, আসলে এটা নিয়ন্ত্রণ বলবো না, আমি বলবো যে মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স দেখানো হবে। মানুষ ভিন্ন রাজনীতি চায়, যে রাজনীতি সুশাসন নিশ্চিত করবে, দুর্নীতি নির্মূল করবে, মানুষকে সাম্য এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে মানুষকে আস্থাশীল করে তুলবে, সে ধরনের একটা শাসন মানুষ চায়। কর্মী আছে জাতীয় পার্টি ঘুমান্ত অবস্থায়, যেটা আমরা যদি এই নমিনেশন পেপার নড়িয়াতে না জমা দিতাম নড়িয়া আসন থেকে, তাহলে আমরা জানতে পারতাম না। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সুষ্ঠুভাবে মানুষ যদি ভোট দিতে পারে তার জায়গা থেকে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে মানুষ যেতে পারে নির্ভয়ে, তাহলে আমি বিশ্বাস করি এই অঞ্চল থেকে 2 আসন থেকে আমি বিপুল ভোটে পাশ করব। শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট যে অবস্থায় আছে, স্কুল কলেজ, স্কুলগুলা, প্রাইমারি স্কুলগুলো ভেঙে ভেঙে পড়ছে। আমাদের মসজিদগুলো ঠিক করতে হবে, আমাদের কবরস্থানগুলো ঠিক করতে হবে, অনেক মন্দির ভাঙ্গা, মন্দিরগুলো ঠিক করতে হবে। সুতরাং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে যে অবর্ণনীয় কষ্টের মধ্যে আমরা আছি শরীয়তপুরবাসী, এটা প্রত্যেকটা কাজ আমাদের আগামী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ক্ষমতা আসলে আমরা এই কাজগুলা, আমাদের 31 দফার মধ্যে কিন্তু এই প্ল্যানগুলো আছে, আমরা এই প্ল্যান অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। উন্নয়নের স্বপ্ন যেমন দেখি আমরা, কিন্তু মানবিকতার স্বপ্ন আমরা দেখি। যে আমাদের হাসপাতালগুলিতে দিয়ে দেখবেন যে একটা ন্যাক্কারজনক অবস্থা, পরিবেশ, এটা হাসপাতালের পরিবেশ না। অসংখ্য মানুষ সেই বালুমহলের এই বালু উত্তোলনের কারণে সেখানে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। যেখানে কোনো দল কাউকে শাসন করছে না, দল সেবা করছে। আমরা মানুষের সেবা করতে চাই। আমরা শুনছিলাম শরীয়তপুর যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা, প্রতিশ্রুতি। আমরা এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশিমি এবং সেই সাথে যুক্ত আছেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার নাসিরউদ্দিন। তিনি হয়তো পরবর্তীতে যুক্ত হবেন। আপাতত আমাদের সাথে যুক্ত আছেন 2 জন ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সর্দার। আমরা দুজনের সাথে একটু আলোচনায় যাব। শুরুতে মোহাম্মদ আব্দুর রব হাশিমি, আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকে ধন্যবাদ। আব্দুর রব হাশিমি, সবাইকে আপনার মাধ্যমে জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, 12 তারিখে ইলেকশন, সবকিছু মিলিয়ে আপনারাও রাজপথে আছেন, দীর্ঘ সময়ের জোট সঙ্গী আপনাদের মাঠে বা প্রধান প্রতিদ্বন্দ্বী, সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে নির্বাচনী মাঠ আপনাদের কতটা অনুকূলে থাকবে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি পেয়েছি
জুলাই ৩৬ জুলাই আত্মঘাতী দানের মাধ্যমে 1000-এর উপরে ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষের রক্তের বিনিময়ে যে পরিবেশ আমরা পেয়েছি, আশা করি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সুন্দর পরিবেশ থাকবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য জেলা প্রশাসক আমাদের তার আশ্বস্ত, আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে আমাদের যে প্রধান দুটি দল জামাত এবং বিএনপি, আমরা পরস্পরের সাথে অত্যন্ত সখ্যতাপূর্ণ পরিবেশে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা যেহেতু বন্ধুত্বপূর্ণ পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি নির্বাচন পর্যন্ত সেটি হয়তো বহাল থাকবে, এটি আমাদের কামনা থাকবে। এবং আমরা আশাবাদী যে মানুষ পরিবর্তন চায়, শোষণমুক্ত বা চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন ন্যায় ভিত্তিক শাসন চায়। বাংলা জামাত ইসলামী এই পরিবর্তনের পরেও জামাতের কোন রকম নেতা কর্মীর বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ নেই, দখলের অভিযোগ নাই, সুতরাং এবং আইনের উপর হস্তক্ষেপ করার অভিযোগ নাই। আশা করি তরুণ এবং নতুন ভোটার সহ মানুষ যে পরিবর্তন চায়, যে উন্নয়ন চায়, ন্যায়ের শাসন চায়, বৈষম্যহীন সমাজ চায়, সর্বোপরি শোষণমুক্ত সমাজ চায় এবং শরীয়তপুরে যে সমস্ত মৌলিক সমস্যাগুলি আছে, যেগুলি এই দীর্ঘ 15, 16, 20 বছর সমাধান হয় নাই, আমরা যদি ইনশাল্লাহ জনগণের মত নিয়ে বাংলা জামাত ইসলামী ক্ষমতায় যায় এবং আমাদের এই অঞ্চলের প্রার্থীগণ নির্বাচিত হতে পারে, আশা করি আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, নদী শাসন সহ শিল্পায়ন করার মাধ্যমে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে এলাকার মানুষের দরিদ্রতা দূর করব এবং বিদেশে অবস্থানকারী যারা আছে, এই আমাদের নড়িয়া উপজেলা, জাজিরা উপজেলা প্রচুর পরিমাণ মানুষ বিদেশে অবস্থান করে, আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই যুবকদের হাতকে কর্মের হাতে পরিণত করে প্রশিক্ষিত যুবক বিদেশি পাঠানোর মাধ্যমে প্রচুর পরিমাণ রেমিটেন্স আনার চেষ্টা করব। আশা করি আমরা প্রচন্ড আশাবাদী, মানুষের দাগে যাচ্ছি, মানুষ পরিবর্তন চায়, মানুষের ভোটের অধিকার চায়, সেই ভোটের অধিকারের আন্দোলন আমরা ইসলাম শরীক সবাইকে আশা করি আমরা ইনশাআল্লাহ। নিশ্চয় আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমরা একটু অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সর্দার আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, আপনারা জামায়াতের সাথে জোটে আছেন, জোট নিয়ে কিন্তু আপনাদের সাথে এখনো যে খুব একটা চূড়ান্ত সিদ্ধান্ত সেটি এখনো কিন্তু আসেনি। কি মনে হচ্ছে আসলে, মানে আপনাদের জোটবদ্ধ হিসেবে আছেন, কতটা এই যে সিদ্ধান্তটা এখনো আসেনি, সিদ্ধান্তহীনতাটা কতটা প্রভাব ফেলবে? জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সর্দার মোহাম্মদ মানিক মিয়া, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা। জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ আমাদের যে জোটবদ্ধ হয়েছে এখন পর্যন্ত, যে 11টি দল, আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের মধ্যে জোটগত যেটা সুসম্পর্ক এখনো আছে এবং আগামীতে থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা আশা করতেছি ইনশাল্লাহ জামাত ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ যে ইসলামী যে জোট আছে, আমরা জোটবদ্ধভাবেই আমরা নির্বাচন করব এক বাক্স নীতি, যেটা আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই সহ সম্মানিত আমির জামাত ইসলাম বাংলাদেশ এবং অন্যান্য দলের যারা মোহতারাম আমির তারা বলেছেন, আমরা একটি বাক্সে জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করব এবং আমরা আশাবাদী আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, যদি এদেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে ইসলামী দল আগামীতে ক্ষমতায় যাবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ। এদেশের জনগণ ইসলাম চায়, তারা শান্তি চায় এবং 1971 সনে মহান স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা সংসদে গিয়েছে, তারা সরকার রিফর্ম করেছে, গঠন করেছে। বাস্তবতা হলো অতীতের কোন সরকার এদেশের জনগণের জন্য এভাবে কাঙ্ক্ষিত কোন কল্যাণ তারা সাধন করতে পারেনি এবং ইসলামী জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ যে আমাদের ইসলামী জোট চলমান আছে, আগামীতে আমরা ক্ষমতায় গিয়ে এদেশ এবং এই জাতির জন্য মৌলিক চাহিদা সহ এদেশের মানুষের জন্য আমরা সর্বাত্মকভাবে সবকিছু আমরা ব্যবস্থা করতে পারবো বলে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অর্থাৎ আপনারা নিশ্চয়ই ভোটের মাঠে আপনাদের প্রত্যাশা আছে এবং আপনি
মানে ধারণা করছেন যে লেভেল প্লেইং ফিল্ড থাকলে আপনারা হয়তোবা সেখান থেকে আপনাদের আসনগুলোতে জয়ী হয়ে আসতে পারবেন। আপনি থাকুন আমাদের সাথে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যদি আমি একটু আব্দুর রব হোসাইন আপনার কাছে, আব্দুর রব হাশিমি আপনার কাছে একটু ফিরতে চাই, সেটা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে। কি মনে হচ্ছে শরীয়তপুরে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? আমার প্রিয় মাতৃভূমি যে বাংলাদেশ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি, না, প্রশ্নটা আপনার কাছে ছিল না, আমি প্রশ্নটা ছিল আব্দুর রব হাশিমির কাছে। আব্দুর রব হাশিমি আপনার কাছে লেভেল, আচ্ছা ঠিক আছে। জি জি, হ্যাঁ, সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আশঙ্কা আছে সেটি বাস্তব। আজকে আইন শৃঙ্খলা কমিটি মিটিং থেকে আমি আসলাম, সেখানে সুনির্দিষ্ট কিছু অভিযোগ দেওয়া হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সমাজে ত্রাস সৃষ্টি করেছে, মানুষের জুলুম নির্যাতন করেছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রয়ে তারা আবার নতুন করে অভ্যুদয় হচ্ছে এবং সমাজের মানুষের উপর ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। সুতরাং আশঙ্কা অমূলক নয়। আজকে আমি একটু আগে আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ে এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে এখন যে দিকে আগাচ্ছে, যদি এরকম এখনই এই যে ফেসিবাদের দোষরদেরকে লাগাম টেনে না ধরা হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হওয়াটা নিশ্চিত হবে না এবং অনিশ্চিত হবে। মানুষ ভোটারদের ভোট দেওয়ার যে মতের স্বাধীন মতো ভোট দেওয়ার যে অধিকার, সেটি হয়তো থাকবে না। এই আশঙ্কা আমাদের এখনো আছে। আশা করি আমাদের আইন শৃঙ্খলা কমিটির বাহিনীকে আমরা সুনির্দিষ্ট তথ্য দিয়েছি, তারা ব্যবস্থা নিলে হয়তো ভালো হতে পারে। আরেকটি বিষয়, নারী স্বাধীনতার ব্যাপারে আপনাদের একটা অবস্থান আপনারা স্পষ্ট করেছেন এবং আপনারা যেহেতু একটা ধর্মীয় দর্শন নিয়ে আপনারা রাজনীতি করেন, তার বিপরীতে গিয়ে আপনারা অমুসলিম শাখা ঘোষণা করেছেন, প্রার্থী দিয়েছেন। এই বিষয়গুলোকে আপনাদের সেখানকার মানুষ কিভাবে নিচ্ছে? সত্যিকার অর্থে ইসলামের যাদের জ্ঞানের স্বল্পতা আছে তারাই মূলত এই প্রশ্ন করে, কারণ ইসলামের যে খেলাফতের রাশেদার যুগ এবং 500 বছর উসমানীয় খেলাফত, সেখানে সকল শ্রেণী পেশার নারী মানুষই ওই রাষ্ট্রে ছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অমুসলিমরা ছিল। নাগরিক অধিকারের প্রশ্নে ইসলামে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য নাই। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবী লালনের ক্ষেত্রে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলিক মানবাধিকার যে সমস্ত বিষয়গুলি আছে, সেক্ষেত্রে সব জায়গায় সমান চোখে দেখেন। সূর্যের আলো সবাই সমানভাবে ভোগ করে, চন্দ্রের আলো সবাই সমানভাবে ভোগ করে, বাতাস সবাই সমানভাবে ভোগ করে, নদীর পানি সবাই সমানভাবে ভোগ করে। সুতরাং মুসলিম আমার সময় এক সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু একটি আইনের কারণে যেটা নাগরিক অধিকার, এক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং জ্ঞানের যাদের স্বল্পতা আছে তারাই শুধু বলতে পারে যে অমুসলিমকে প্রার্থী দিল কেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র খেলাফত আমলে সেখানে অমুসলিম তার রাষ্ট্রের পরিচালনার যন্ত্রের সাথে জড়িত ছিল। উসমানিয়া যে খেলাফত 500 বছর, সেখানেও বিভিন্ন অমুসলিমরা শাসন ক্ষমতার সাথে জড়িত ছিল। সুতরাং দেশের বিরাট একটা অংশ অমুসলিম, তাদের ভোটাধিকার আছে, তাদের নাগরিক অধিকার আছে। সুতরাং ইসলামের যে মৌলিক যে ইস্যুগুলি আছে, সেগুলি সামাজিক ইস্যু, সেক্ষেত্রে মুসলিম অবশ্যই সবাই সমান। সেখানে যেমন সত্য কথা বলা, মানুষকে না ধোকা দেওয়া, তারপরে করাপশনলেস সমাজ গঠন করা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার নিশ্চিত করা, এই ক্ষেত্রে মুসলিম অবস্থায় কোনো পার্থক্য নাই। সেই কারণে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক সংঘর্ষ কিছু নয়, বরং এখানে নারী পুরুষ সবাই নাগরিক অধিকার ক্ষেত্রে সমান। যেমন সেই দৃষ্টিভঙ্গিতেই পুরুষের অধিকার নাগরিক অধিকার মধ্যে কোনো পার্থক্য করছে না এবং রাষ্ট্রীয়ভাবে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো পার্থক্য তখন থাকবে না। আইনের শাসন, মানবাধিকার সকলের প্রতি সমানভাবে প্রযোজ্য হবে। নিশ্চয়ই, আমরাও সেটা বিশ্বাস করতে চাই এবং কথার কাজের সাথে আসলে যে প্রতিশ্রুতি দিতে পাইনি, সেই কথার কাজের সাথে মিলটাও নিশ্চয়ই আসলে ভোটাররা দেখতে চায়। আপনি থাকুন আমাদের সাথে। মোহাম্মদ মানিক মিয়া সর্দার, আপনার কাছে এবার সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে শরীয়তপুরে ভোটের মাঠ আপনাদের কতটা অনুকূলে থাকবে? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শরীয়তপুর সহ বাংলাদেশের কথা আমরা বলবো যে আসলে যেটা আমি একটু আগে বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেভাবে নির্বাচনের অনুকূল পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, আমরা মনে করি এখন পর্যন্ত বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং সিইসি নির্বাচন কমিশন সেটা সুনিশ্চিত করতে পারিনি এখন পর্যন্ত। এই জন্য পারিনি, এটা প্রতিদিন আমরা দেখতেছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে শরীয়তপুর সহ যে খুন রাহাজানি, এবং আমি তো মনে করি আমার প্রিয় মাতৃভূমিতে যাতে একটি সুষ্ঠুভাবে নির্বাচন বাধাগ্রস্ত হয়, এই জন্য আমাদের পৃথিবীর কতিপয়
দেশ বা সরকার প্রধান যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা তাদের প্ররোচনে এ ধরনের আপনার খুন, জখম, রাহাজানি, ধর্ষণের মতো যেটা ফৌজদারি অপরাধ ঘটতেছে। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি বিনয়ের সাথে বলবো, লেভেল প্লেইং ফিল্ড যেহেতু এখন পর্যন্ত ইস্টাবলিশড হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, কাজে লেভেল প্লেইং ফিল্ড এটা কনফার্ম করার জন্য, সুনিশ্চিত করার জন্য, যাতে 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপাময় জনসাধারণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের যেটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তার মত প্রকাশ এবং ভোট ব্যালট বাক্সের মাধ্যমে এটা যাতে দিতে পারে, তাদের ব্যক্তিগত নিরাপত্তা, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এটা এনশিওর করার দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের। এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমার আন্দোলন, ইসলাম আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে নিবেদন করব, আমার প্রিয় জেলা শরীয়তপুর 1, 2 এবং 3 সহ সারা বাংলাদেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই সুব্যবস্থা তারা করবেন। এবং সিইসি কে বিনয়ের সাথে নিবেদন করব যে আপনাকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এটাকে এনশিওর করার জন্য পজিটিভ কনস্ট্রাকটিভ এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ডে হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া সর্দার এবং অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশিমি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। জাকির হোসেন, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, গণ অধিকার পরিষদ নানা চড়াই উতরাই চলছে, আমরা জানি, অনেকের পদত্যাগ, অনেকের অন্য দলে যোগদান, সবকিছু মিলিয়ে শীর্ষ নেতৃত্বের কি অবস্থা? শরীয়তপুরে আপনাদের অবস্থানটা এখন কেমন মনে হচ্ছে শাসন নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদে আমাদের শরীয়তপুরের এইখানেও এর ব্যতিক্রম নয়, যে অবস্থা আপনি বলে গেলেন। বাস্তবতা হচ্ছে এই যে বর্তমানে মিডিয়াতে বিভিন্ন প্রকারের হাইপ, সকালে একরকম একটা ঘটনা দেখি আমরা, দুপুরে আর একরকম ঘটনা দেখি, যার প্রতিফলন এখানেও ঘটেছে বাস্তবিক পক্ষে, অস্বীকার করার সুযোগ নেই। তবে বাস্তবতা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদ শরীয়তপুরের মধ্যে যারাই এতদিন পর্যন্ত একসাথে কাজ করতেছি, আমরা একতাবদ্ধ থেকে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছি। এবং আমাদের এইখানে শরীয়তপুর 1 আসনে আমাদের অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি, উনি মনোনয়ন কনফার্ম করেছেন এবং উনি নির্বাচন করবেন। আমরা ওনার পক্ষে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি এখানে শরীয়তপুর 1 আসনে। আসলে আর অন্য 2টা আসনের একজন প্রার্থী, শরীয়তপুর 2 যে প্রার্থী ছিল আখতারুজ্জামান সম্রাট, ওনার আপিল চলমান, এখন ওনার বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আসেনি। বাট শরীয়তপুর 3-এ আমাদের কোনো আসনে কোনো প্রার্থী এখন পর্যন্ত নেই। আর অন্য যে বিষয়গুলো বলেন, আমাদের কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই 5 তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকমের আসা যাওয়া এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেছে, অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে। এই বিষয়গুলো তো আসলে একটা পলিটিক্যাল যে মুভমেন্ট, এটা থাকবেই। মানুষ আসা যাওয়া এবং নেতা কর্মীদের আসা যাওয়া, এই বিষয়টা তো চলমান ছিল এবং আছে। যদিও যে বিষয়গুলোতে আমরা এখন মনোযোগ দেওয়ার সুযোগ নেই, বাস্তবিক পক্ষে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পক্ষেই, হারের পক্ষে আমাদের প্রচার কাজ চালা যাচ্ছে। অর্থাৎ এর বাইরে আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে বড় দলগুলোর বিপরীতে গিয়ে আপনাদের অবস্থান কতটা সুদৃঢ় হচ্ছে সেখানে? সত্যিকার অর্থে বড় দল বলতে এখানে আমরা বর্তমানে বিএনপি কে বুঝি, এবং আর এক দিক থেকে আর একটা দল এখন খুব অ্যাক্টিভ। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে বিগত ইতিহাস 2001 সালের নির্বাচন বলেন, পরবর্তী নির্বাচন বলেন, যেখানে দেখা যায় জোট ভিত্তিক নির্বাচন করা একটা প্রবণতা জাতীয় নির্বাচন আসলেই। হ্যাঁ, এবারও তার ব্যতিক্রম না। মূলত আমাদের দলও একটা বিএনপির সাথে আসন সমঝোতায় গিয়েছে, যদিও এখানে আনুষ্ঠানিক কোনো জোট নয়। সমঝোতা এবং জোট এই বিষয়গুলোর অনেকেই এলোমেলো করে ফেলেছেন আসলে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে আমরা এখন পর্যন্ত ওইরকম কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, যেহেতু 2টা আসনে আমাদের সমঝোতা হয়েছে, বাকি আসনগুলোতে উন্মুক্তভাবে নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই আসনে এখানে আমাদের যে প্রার্থী শরীয়তপুর 1-এ আছেন, ওনাকে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, জাকির হোসেন। দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, তারা হতে পারেন গেম চেঞ্জার। এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট।
দর্শক, জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা ও প্রত্যাশার কথা। যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, মাফিয়াতন্ত্র করবে না, তাদের আমরা ভোটদান করব। আমরা চাই এই অঞ্চলে একটা সৎ দুর্নীতিমুক্ত সমাজ চাই, যে ন্যায় বিচার কায়েম করতে পারবে। আমরা এরকমই একটা নির্বাচন চাই, যাতে চাঁদাবাজ মুক্ত সমাজ গঠিত হয়। নারীদের সম্মান, তারপর পড়ালেখা যত যাবতীয় যা আছে সব দিক থেকে যাতে মানে সমান অধিকার চাই, এবং সমাজকে যারা সততার সাথে কাজ করে এই দুর্নীতি থেকে আমাদের রক্ষা করে রাখবে, আমরা এরকম প্রার্থী চাই। যেই প্রার্থী এলাকায় উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবে, তরুণদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীকেই বেছে নেব ইনশাআল্লাহ। আশাবাদী হচ্ছে নির্বাচন সুন্দরভাবে পরিচালনা হবে। আমাদের এমন একজন সরকার প্রতিনিধি দরকার যে হচ্ছে দেশটা সুন্দর ও সুশৃঙ্খলভাবে চালাতে পারবে। আমরা বিগত বছর দেখেছি যে ফ্যাসিস্ট সরকার আমাদের যেই মানুষের ভোটের অধিকার এটা ছিনিয়ে নিয়েছে। আমরা চাই আগামীতে যেন এই মানুষের এই ভোটের অধিকার যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। দর্শক, নির্বাচন এলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আর সেই চ্যালেঞ্জে কাজটি করে কিন্তু প্রশাসন। দর্শক, এই মুহূর্তে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলবো, কি ভাবছেন তারা, কতটা প্রস্তুতি আছে তাদের। যুক্ত হচ্ছেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতে যে কথা বলছিলাম, আসলে নির্বাচন এলে কিন্তু অন্যান্য সময়ের থেকে এই নির্বাচনকালীন সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বটা দ্বিগুণ হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে, সার্বিক দিক মিলিয়ে আপনারা আসলে কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। যেহেতু সামনে আমাদের আমরা যখন তফসিল ঘোষণা হয় তখন থেকে আমরা আসলে এই ব্যাপারটাকে মাথায় রেখে কাজ করছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শরীয়তপুরে আমার দৃষ্টিতে এবং সবাই বলবে যে আসলে অনেক ভালো। নিশ্চয়ই। আপনাদের বোধহয় আজকেও জেলা আইন শৃঙ্খলা একটা কমিটি একটা বৈঠক ছিল, সেখান থেকে আমাদের এক প্রার্থী বললো যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে তাদের এখন একটা জায়গায় শঙ্কা রয়ে গেছে। আসলে এই জায়গাটা আপনারা দূর করতে কি করছেন, আপনাদের পদক্ষেপগুলোকে? কারণ লেভেল প্লেইং ফিল্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনকে সামনে রেখে। আসলে আপনারা জানেন যে এখানে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন ওনাদের কাছ থেকে আমরা সেরকম কোনো অভিযোগ আসলে পাইনি এখনো যে কারো কোনো সমস্যা হচ্ছে। আর রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচনকে যতটুকু সুষ্ঠু এবং সুন্দর করা যায় আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের নির্বাচন কমিশন থেকে টাইম টু টাইম যখন যেভাবে নির্দেশনা আসছে আমরা সুচারুরূপে সেটা পালন করার চেষ্টা করছি। নিশ্চয়ই। আমরাও চাই আসলে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করুক। সব কিছু মিলিয়ে আপনার জেলায় যতগুলো উপজেলা আছে সব উপজেলা মিলিয়ে যারা সেখানে উপজেলা প্রশাসনের দায়িত্ব আছে বা থানার দায়িত্ব আছে, সবার প্রতি আসলে আপনাদের নির্দেশনাটা কেমন, কিভাবে আপনাদের দায়িত্ব পালনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন? আমাদের তফসিল ঘোষণার পরে আমরা আচরণবিধির ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। আমাদের ৬টি উপজেলায় ১৪ জনকে আমরা নিয়োগ করেছি। তারা নিয়মিতভাবে যেন আচরণবিধির কোনো লঙ্ঘন না হয় তারা সে ব্যাপারটি খেয়াল রাখছে, এবং সেটি ছাড়াও আদার্স যে জিনিসগুলো আছে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি এবং আমরা জেলা কোর কমিটি মিটিংও করেছি যেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং একটা উৎসব মুখর পরিবেশে পার্টিসিপেটরি একটা ইলেকশন হয়, সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসতে পারে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি যেন কোনো প্রকার সমস্যা বাধা বিঘ্ন না থাকে, এবং মোটামুটি সবাই জানে। এবং গণভোটের যে প্রচারণা সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের স্থানীয় সরকার থেকেও মন্ত্রণালয় থেকেও যে নির্দেশনা এসছে যে আমাদের পৌরসভাগুলো সেখানে তারাও ভূমিকা রাখছে। আপনি বলতে পারেন যে এক্ষেত্রে সবাই মোটামুটি এখন ইলেকশনমুখী চিন্তা ভাবনাই করছে এবং আমাদের এক্ষেত্রে কোনো ঘাটতি নেই সকলে মিলে। আর আমাদের প্রার্থীদের তরফ থেকে আমি বলবো যে আমাদের সেরকম প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন, ওনাদের থেকেও কোনো গ্রস কোনো ব্যত্যয় আমরা সোফা শুনিনি। অর্থাৎ মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকেও আপনারা যথেষ্ট পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। আরেকটি বিষয় যেটা আপনাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে গণভোট ইস্যু, যেটা আপনি বলেন একটু আগে, সেটা কিন্তু এবার কিন্তু নির্বাচন নতুন টার্ম, এটার জন্য প্রচারণা আপনারা চালিয়ে যাচ্ছেন। সেটা আসলে কিভাবে গ্রহণ করছে, কোনো ফিডব্যাক পাচ্ছেন কি? কেমন মনে হচ্ছে আপনার কাছে, মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাচ্ছে সচেতনতার মাধ্যমে? না, আমরা যতটুকু জানছি এবং মানুষকে জানানোর কাজটুকু আমরা করছি, এখন এটা কাজের মধ্যেই আছে। সবাই আমাদের কাছে মনে হয় যে শরীয়তপুরে মোটামুটি সবাই জানে জিনিসটা যে এবার একটা নতুন জিনিসের মধ্যে আমরা ঢুকছি,
আমাদের যে নর্মাল যে প্রার্থী নির্বাচনের যে ভোট হবে তার পাশাপাশি একটা গণভোটও হবে। জানে এবং জানানোর কাজটি আমাদের চলমান, আমরা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমরাও চাই একটি শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুক, লেভেল প্লেইং ফিল্ডও নিশ্চিত হোক। অসংখ্য ধন্যবাদ মধ্যমতি ব্যাংক পার্লামেন্টে এসে আপনার পরিকল্পনা তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা। যে চায়ের আড্ডায় নানা ধরনের যুক্তিতর্ক থাকে, সেই যুক্তিতর্কে সবসময় ঘিরে থাকে কেমন হবে জনপ্রতিনিধি, কেমন হবে তাদের নির্বাচনী ভাবনা, কেমন হবে তাদের প্রত্যাশা। সেই সব নিয়ে আমাদের আজকের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, আপনাকে স্বাগত মধ্যমতি ব্যাংক পার্লামেন্টে। আমরা চায়ের আড্ডার কথা বলছিলাম, দেখা যাচ্ছে আপনি একটা চায়ের আড্ডায় আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনাদের ওখানে দেখতে পাচ্ছি, তরুণদেরকে দেখতে পাচ্ছি, মধ্যবয়সী অনেককে দেখা যাচ্ছে, বৃদ্ধ অনেককে দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে, কি বলছে তারা, নির্বাচন নিয়ে কি ভাবনা তাদের? জি, নির্বাচন মানে চায়ের আড্ডা, চায়ের আড্ডায় থাকে বিভিন্ন গল্প, নির্বাচনী হাওয়া। আমার সাথে কিন্তু এখন রয়েছে নতুন ভোটার রয়েছে, তরুণ ভোটার রয়েছে, নারী ভোটার রয়েছে, সুশীল সমাজের লোকজন রয়েছে। আমরা তাদের কাছ থেকে জানতে চাবো। আমি প্রথমেই যেতে চাই একজন তরুণ ভোটারের কাছে। আপনি যদি বলতেন এই যে এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? এইটা আসলে অনেক কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের জন্য। আপনারা জানেন যে 5ই আগস্ট অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকার যেভাবে ইলেকশন করেছিল সেটি জনগণের প্রত্যাশিত ইলেকশন না, এবং জনগণের কোনো আকাঙ্ক্ষা তারা ধরে রাখতে পারেনি। অর্থাৎ আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে বিলুপ্ত করে দিয়ে সে নিজের অধীনে, অর্থাৎ যে সরকার ছিল তার অধীনে সে একটা নির্বাচন দিছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় রাতে ভোট হয়েছে, দিনে ভোট হয়েছে, ভোট কারচুপি হয়েছে, নানান ধরনের অভিযোগ ছিল। তো সেই সময় তরুণ বলেন, বৃদ্ধ বলেন, কবর থেকে লোকজন উঠে এসেও ভোট দিছে। হ্যাঁ, সবাই কিন্তু ঠিকঠাকভাবে ভোট দিতে পারে নাই। তো তরুণদের যেই প্রত্যাশা অভ্যুত্থানের পরবর্তী সময়, এইটা আসলে কাঙ্ক্ষিত একটা ইলেকশন আমরা মনে করি, এবং আমরা মনে করি যে তরুণরা বিগত সময়ে যে ভোট দিতে পারেনি সেটির প্রতিফলন এবার তারা ঘটাবে। দর্শক, আমরা কথা বলবো আরও একজন তরুণ ভোটারের সঙ্গে। আপনি কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আমাদের এই অবহেলিত শরীয়তপুরে আমি অবশ্যই একজন দায়িত্বশীল প্রতিনিধি চাচ্ছি। আমাদের এখানে এবার যেই প্রতিনিধিগণ আছে তাদের মধ্যে থেকে আপনি যদি দায়িত্বশীল প্রতিনিধি বেছে নিতে চান অ্যাজ এ ভোটার, খুব সহজেই বেছে নিতে পারবেন দায়িত্বশীল প্রতিনিধি। তা আমি মনে করব যে আমাদের যে ভোটাররা আছে তাদেরও বেশ কিছু ভুল রয়েছে। আমরা প্রায় সময় দেখি যে মানে ব্যক্তিগত স্বার্থের জন্য ভালো প্রার্থী থাকা সত্ত্বেও তারা খারাপ প্রার্থীর দিকে ঝুঁকে যায়। তখন হয় কি, এই সাময়িক এই স্বার্থটা উদ্ধার করার জন্য তারা এই 5 বছর অবহেলিত থেকে যায়। আর আমাদের জানেন যে শরীয়তপুরে পদ্মা সেতুর মতো এত বড় একটি প্রকল্প থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের রোডঘাটের অবস্থা খুবই খারাপ। আপনি যদি একটু খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম নাগরিকই এখানে অর্থোপেডিক পেশেন্ট, তাদের কোমরের হাড় বলেন, পায়ের হাড় বলেন, একদম অবস্থা খারাপ। মানে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি মনে করব যে এবার যেই ভোটাররা আছে তারা এই ব্যাপারে একটু সচেতন থাকবেন, যেন ভালো একজন প্রতিনিধি আমরা বেছে নিতে পারি। আমরা কথা বলবো সুশীল সমাজের একজনের সঙ্গে। আপনি মনে করেন এই নির্বাচনে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি প্রতিফলিত হবে কিনা? আমরা তো অবশ্যই আশা রাখি, কারণ আমাদের শরীয়তপুরবাসী আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী অবহেলিত একটা জেলা। এই জেলায় আমাদের শিক্ষা খাতেও আমরা অনেক পিছিয়ে আছি। ভালো কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো মেডিকেল কলেজ নেই, যোগাযোগ ব্যবস্থার অবস্থা তো খুবই খারাপ। পাশাপাশি আমাদের মেঘনা সেতু এটাও হওয়া দরকার, কীর্তনখোলা সেতু নাই। সামগ্রিকভাবে আমাদের কৃষি নির্ভর আমাদের এই শরীয়তপুর জেলারবাসী। তা আমরা তো আশা করি যে এইবার একটা সুষ্ঠু, সুন্দর এবং একটা নির্বাচন হবে এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তি, সৎ ব্যক্তি নির্বাচিত হবে, যে আমাদের অপূরণীয় যে বিষয়গুলো আছে, জনগণের চাওয়া আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো সংসদে গিয়ে মহান সংসদ এগুলো উপস্থাপন করবে, আমাদের জনগণের পাশে কন্টিনিউ থাকবে এবং আমাদের আগামী দিনে সুন্দর একটা শরীয়তপুর জেলা, আধুনিক একটা শরীয়তপুর জেলা এবং আমাদের শরীয়তপুরের যেহেতু আকাঙ্ক্ষিত যে বিষয়গুলো বিগত দিনে আমরা চেয়েছিলাম, হওয়ার কথা ছিল, হয়নি, সেগুলো তারা বাস্তবায়ন করবে এমন প্রার্থীদেরই এই জনগণ নির্বাচিত করতে চায়। এবং সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু সবাই আমরা বসে আছি যে আগামী যেই নির্বাচন, সেই নির্বাচনে সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে ভোটে প্রার্থী নির্বাচিত হবে এবং সেই প্রার্থী সৎ এবং যোগ্য প্রার্থী হতে হবে। ওই প্রার্থীকে আমরা খুঁজে নির্বাচিত করব, যারা আমাদের এই জেলার উন্নয়নে তারা অংশীদার হবে।
আচ্ছা, আমরা এখন কথা বলবো একজন নারী ভোটারের সঙ্গে। আপনি কেমন নির্বাচন চাচ্ছেন? যেহেতু আপনি একজন নারী ভোটার, আপনি নারী হিসাবে আপনি কেমন প্রার্থী চাচ্ছেন, কেমন নির্বাচন চাচ্ছেন? নির্বাচনটা আমরা অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন চাই। গত 17 বছর দেখা গেছে যে আমরা ভোট দিতে গেছি, যাওয়ার পর শুনি যে আমার ভোটটা হয়ে গেছে। এবার যেন ওই রকম কিছু না হয়, আমি যেন আমার ভোটটা দিতে পারি এবং একজন যেরকম সুষ্ঠু একটা ভোট হবে ওইরকম সুষ্ঠু একটা প্রার্থী আসুক, যে ভোট হওয়ার নির্বাচন হওয়ার আগে মানে রাস্তা দিয়ে দিবে, এই দিবে সেই দিবে, ভোট হওয়ার পরে কোনো মানে এরকম না হোক। উনি যে প্রতিশ্রুতিগুলো দিবে আগে আমাদের, সেই প্রতিশ্রুতিগুলো উনি সঠিকভাবে পালন করুক। আমরা এরকম একজন প্রতিনিধি চাই আর একটা সুষ্ঠু নির্বাচন চাই। এতটুকুই শুধু আমাদের নির্বাচন থেকে আসা, আর কিছু না। আমরা এখন কথা বলবো একজন নতুন ভোটারের সঙ্গে, যিনি একেবারেই নতুন। আপনি একজন নতুন ভোটার হিসাবে আপনি কেমন নির্বাচন চাচ্ছেন এবং আপনি কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন? দেখেন, আমি ভোটার হই 2023 সালে। তো 7 জানুয়ারি 2024 সালে যে সময় ভোট হয়, ওই সময় বিগত ফ্যাসিস্ট আমলে আমি ভোট দিতে যাই, বাট ওইখানে যাই দেখি যে আমার ভোট অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আমার দাদা যে মারা গেছে তার ভোটও হয়ে গেছে। তো আমার অনুভূতি খুবই ভালো লাগছে যে এবার বিগত ফ্যাসিস্ট নাই, বাংলাদেশে একটা সুস্থ ভোট হতে যাচ্ছে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। তো আমার অনুভূতি খুবই ভালো। এবং বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের শরীয়তপুরের রাস্তাঘাটের যে পরিস্থিতি, শরীয়তপুরের অফিস আদালত সকল ক্ষেত্রের যে পরিস্থিতি, যে আমাদের শরীয়তপুর পুরাই দুর্নীতিগ্রস্ত। তো এই ক্ষেত্রে আমাদের শরীয়তপুরে ভালো কোনো প্রার্থী আসুক, আমরা তাকেই চাই। আমরা একজন ভালো প্রার্থীকে বেছে নেব এবং তার সাথেই কাজ করব। তো আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি একজন তরুণ ভোটার। আপনি একজন তরুণ ভোটার হিসাবে কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন? অবশ্যই যিনি যোগ্য, যিনি জনগণের জন্য কাজ করতে পারবে। শরীয়তপুর মানে আগে যারা ছিল তারা সেভাবে কোনো কাজ করে নাই। পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতুর সেই সুফল আমরা পাইনি। তো সেই দিক থেকে জনগণ এবার চাইবে যে জনগণের পাশে যিনি থাকবেন, জনগণের জন্য যিনি কাজ করতে পারবেন, জনগণ এবার তাকেই চাইবে, তাকেই ভোট দেবে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছিলাম এই অঞ্চলে এই শরীয়তপুরে যারা তরুণ ভোটার রয়েছে, নতুন ভোটার রয়েছে এবং সুশীল সমাজের বিভিন্ন লোকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন। তারা কিন্তু আপনারা কিন্তু শুনতে পেয়েছেন তারা কোন ধরনের নির্বাচন আশা করছেন। বিগত সময়ে ভোট না দিতে পারার যে আক্ষেপ, সেই আক্ষেপটা তারা এবার ভোট দিয়ে সে ঘুচাতে চান এবং সেই সাথে এমন জনপ্রতিনিধি তারা চান যারা তাদের যে কথার এবং কাজে মিল থাকবে, যারা তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারবে। রাজন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনারা নির্বাচনী এলাকার, যেখানে নির্বাচনী এলাকার যারা তরুণ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের ভাবনা তুলে ধরার জন্য। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে আজকে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।